Hello everyone and welcome to 10 Minute School live class. রবি 10 Minute স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসটিতে। তোমরা বাংলাদেশের যেই প্রান্তে অবস্থা করছো না কেন, তোমরা সবাই আশা করি আমাদের সাথে এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো। যেহেতু এটি একটি লাইভ ক্লাস, আমি আশা করব কন্টিনিউয়াসলি তোমরা কমেন্টে আমাকে প্রশ্ন করতে থাকবে। আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েট লেভেলের এইচএসসি লেভেলের স্টুডেন্টদের সবচেয়ে ভীতিকর একটা বস্তু, যেটা হচ্ছে জৈব রসায়ন নিয়ে। এবং জৈব রসায়নের আলোচনাটা আমরা এখন সাজাবো একটু কোশ্চেন টাইপ বেসিসে। কারণ কি? প্রথম কারণ হচ্ছে জৈব রসায়ন সম্পর্কিত ভিডিও আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তাই এখন আমরা এমনভাবে ক্লাসগুলো নিব যাতে করে তোমরা ভর্তি পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্নগুলো আসবে ঠিক সেইভাবে তোমরা শিখতে পারো। সো জৈব রসায়নের সক্রিয়তার ক্রম এই স্পেশাল কোশ্চেন টাইপটার উপর ভিত্তি করে যত রকমের প্রশ্ন আছে তা আমরা আজকে শিখব। তোমরা আমাকে কমেন্টে কয়েকটা কমন জৈব যৌগের নাম এবং তাদের সক্রিয়তার ক্রম যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে এবং যেগুলো সম্পর্কে তোমরা আজকের ক্লাসে শিখতে চাও সেগুলো জানাতে পারো আমাকে। এবং আমি কন্টিনিউয়াসলি কিন্তু কমেন্টে কোনো ধরনের প্রশ্ন করা হলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আস্তে আস্তে অসংখ্য বন্ধু এসে যোগদান করতে শুরু করেছো। আমি ইতিমধ্যে প্রায় 200-র মতন স্টুডেন্টকে আমাদের ক্লাসে উপস্থিত দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে ক্লাসটিতে এই মুহূর্তে উপস্থিত আছো। আমি দেখতে পাচ্ছি দিলশাদ জে দিশা, নাজমুল ইসলাম, মারমা, মুশফিক, সাথী ইয়াসমিন, এইচবি হৃদয়, সাদিকুর রহমান খান সহ অসংখ্য স্টুডেন্ট ক্লাসটিতে অংশগ্রহণ করছে। যারা ক্লাসটিতে অংশগ্রহণ করছো তাদের জন্য অনুরোধ রইল তোমরা যাতে এক্ষুনি এই ক্লাসটাকে শেয়ার করে সব স্টুডেন্টের মাঝখানে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখনই আমাদের ক্লাসের মেইন টপিকটা শুরু করতে যাচ্ছি এবং তোমরাও কিন্তু শেয়ার করতে ভুলবে না। আসো আমরা জৈব রসায়নের সক্রিয়তার ক্রম শুরু করি। এবং এই সক্রিয়তার ক্রমগুলো বোঝার জন্য আমাদের দু ধরনের আলোচনা হবে। আচ্ছা, প্রথমে আমরা একটু শিখব কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম। কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম। তোমাদের কাছে আমার একটা প্রশ্নটা রইল। প্রশ্নটা হচ্ছে CH3OH এটি আচ্ছা CH3OH বাদ দিয়ে শুধু CH3+ এটি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? তোমাদের সবার কাছে আমার প্রশ্ন রইল। বোর্ডে একটি কার্বোক্যাটায়ন আঁকা আছে। এটাকে কার্বোক্যাটায়ন কেন বলা হয়? কারণ এর কার্বনটি পজিটিভলি চার্জ। যখন একটি কার্বন পজিটিভলি চার্জ হয় তাকে বলা হয় থাকে কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটি কত ডিগ্রি আমি তোমাদের কাছে জানতে চেয়েছি। ইতিমধ্যে সবাই কোশ্চেন অ্যান্সার করা শুরু করেছে এবং কারেক্ট অ্যান্সার আসতে শুরু করেছে। মোহাম্মদ সাদ, নীরব, লিজা চৌধুরী, জুবায়ের আহমেদ, তোমাদের সবার অ্যান্সারই টেকনিক্যালি রাইট হয়েছে। আহমেদ জুয়েলের অ্যান্সারটা ভুল, নাফিস তোমার অ্যান্সার ভুল, সাদিকুর রহমান খানের অ্যান্সার কারেক্ট হয়েছে। যারা ক্লাসটিকে শেয়ার করেনি কিন্তু ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না, কারণ এই ক্লাসটি তোমার বন্ধু হয়তো কোনো কারণে মিস করে যেতে পারে। তুমি শেয়ার করলে সেটা আর হওয়ার চান্স থাকবে না। আমি আরো দেখতে পাচ্ছি নিয়ামুল তোমার অ্যান্সার ভুল ছিল, তিমুরের অ্যান্সার ভুল হয়েছে, মুশফিকের অ্যান্সার কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু ব্যাখ্যা করি। এর কোনো ডিগ্রি নেই, অথবা তুমি যদি বলতে চাও এর ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি। কেন? কার্বোক্যাটায়নের ডিগ্রি কিভাবে নির্ধারিত হয় তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আসলে কার্বোক্যাটায়ন না, যে কোনো কিছুর ডিগ্রি কিভাবে নির্ধারিত হয় খুব সহজে একটা প্রশ্ন করি, সেটা জেনে ফেলা সম্ভব। সেটা কিরকম লক্ষ্য করি। ধরো তোমার কাছে এই রকম একটা যৌগ আছে, এই কার্বনটাতে হচ্ছে প্লাস চার্জটা। যেই কার্বনটাতে প্লাস চার্জ অথবা যেই কার্বনটাতে কার্যকরী মূলক যুক্ত, সেই কার্বনটাকে তোমার একটা প্রশ্ন করতে হবে। তার মানে আমরা এই কার্বনটাকে একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা হচ্ছে তোমার সাথে আর কয়টা কার্বন আছে? প্রশ্নটা হচ্ছে তোমার সাথে আর কয়টি কার্বন আছে। দেখো এই সিম্পল প্রশ্নটার উত্তর কি?
এই কার্বন তার ডানে বামে উপরে নিচে তাকিয়ে কি উত্তর দিবে? 1 2। অ্যান্সার হচ্ছে 2টি। এই প্রশ্নের উত্তর যা, সেটাই হচ্ছে কার্বোক্যাটায়নের ডিগ্রি। যেই কার্বনটি পজিটিভলি চার্জ তাকে জিজ্ঞেস করব তোমার সাথে আর কয়টি কার্বন আছে, সে তাকে উত্তর দিল 2টি, তাই এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। একইভাবে আমরা একটু আগে যেটা দিয়েছিলাম CH3 প্লাস, এই কার্বনটি পজিটিভলি চার্জ। এখন এই কার্বনকে যদি আমি জিজ্ঞেস করি তোমার সাথে আর কয়টি কার্বন আছে, সে বলবে আমার সাথে কেউ নেই, আমি বরং একা বসে আছি, তাই এটা 0 ডিগ্রি বা এর কোনো ডিগ্রি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে এই ক্লাসটি অংশগ্রহণ করছো এবং এই প্রশ্নগুলোর এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার দিতে পারছো। আমি দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে অন্তর শর্মা আমাদের ক্লাসে উপস্থিত হয়েছে। আমি খুবই আনন্দিত যে স্টুডেন্টের সংখ্যা ক্লাসে বৃদ্ধি পাচ্ছে। যারা এখনো শেয়ার করেনি বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওয়ান্ডারফুল। আমি দেখতে পাচ্ছি রিয়াদ নারায়ণগঞ্জ থেকে ক্লাসে অংশগ্রহণ করছে। আসো তোমাদের জন্য আরেকটু বেটার লেভেলের কিছু জিনিস নিয়ে এখন আমরা আলোচনা শুরু করি। প্রথমে এখন আমরা দেখব কার্বোক্যাটায়নের সক্রিয়তা। কার্বোক্যাটায়নের সক্রিয়তা। কার্বোক্যাটায়নের সক্রিয়তা নিয়ে যদি আলোচনা করতে যাই, তোমরা অনেকে এইভাবে মুখস্থ করে ফেলো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অথবা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আরেকটা জিনিস আছে, এভাবে যদি মুখস্থ করো পরীক্ষার হলে গেলে এত পুরো বইয়ের সবগুলোর মধ্যে উল্টাপাল্টা লেগে যাবে। 2 নম্বর জিনিস হচ্ছে সক্রিয়তা আসে, আবার কখনো কখনো এখানে চলে আসে স্থায়িত্ব। সক্রিয়তাও আসে, স্থায়িত্বও আসে। সবসময় মনে রাখবে, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, সক্রিয়তা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্থায়িত্ব। তাই কারো সক্রিয়তার ক্রম জানা থাকলে তার স্থায়িত্ব জানার দরকার নাই, কারণ কারো সক্রিয়তার ক্রম যা হবে তার স্থায়িত্বের ক্রম হবে ঠিক তার উল্টোটা। তো সক্রিয়তার ক্রম জানলে আর স্থায়িত্বের ক্রম জানতে হয় না। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে তোমাদের বইতে স্থায়িত্বটাই বেশি পরিমাণে থাকে, তাই আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কার্বোক্যাটায়নগুলোকে একটু এঁকে ফেলি। এটা 0 ডিগ্রি বা মিথাইল কার্বোক্যাটায়ন বলা হয়ে থাকে। এটা 1 ডিগ্রি বা ইথাইল কার্বোক্যাটায়ন। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এইটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমরা যারা পারবে তারা অলরেডি কিন্তু কমেন্টে চাইলে এই কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা লিখে ফেলতে পারো। তোমরা লিখতে লিখতে আমি তোমাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব। অনেকে এটা মুখস্থ করে থাকো, মুখস্থ না করে একটু বুঝে ব্যাখ্যা করার চেষ্টা করি। একটু বোঝো, এই 4 জনের মধ্যে মিল কি? এদের 4 জনের মিল হচ্ছে 4 জনেরই প্লাস চার্জ রয়েছে। এই প্লাস চার্জ মানে ইলেকট্রনের ঘাটতি। যখন ইলেকট্রনের ঘাটতি থাকবে তখন কিন্তু সে বিক্রিয়া করে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে। তাই ঘাটতি থাকলে তার সক্রিয়তা বেশি থাকবে। তার মানে যার ঘাটতি বেশি সে তত সক্রিয়। যার ঘাটতি যত বেশি সে তত সক্রিয়, কারণ যার ঘাটতি বা যার ডেফিসিয়েন্সি যত বেশি সে বিক্রিয়া তত তাড়াতাড়ি করে সেই ঘাটতিকে কমিয়ে আনার চেষ্টা করবে। এখন আসো আমরা একটু লক্ষ্য করে দেখি এদের কার মধ্যে ঘাটতি সবচেয়ে বেশি। সবারই কিন্তু প্লাস চার্জ রয়েছে একটা, মানে সবাই +1। এখন এখানে একটু স্পেশাল জিনিস রয়েছে, এদের প্রত্যেকের ডিফারেন্স হচ্ছে এই মিথাইল গ্রুপ। দেখো একটার সাথে আরেকটাতে মিথাইল গ্রুপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং মনে রাখবে CH3 অথবা R এই গ্রুপগুলোকে বলা হয়ে থাকে ইলেকট্রন দাতা। CH3 বা অ্যালকাইল এরা হচ্ছে ইলেকট্রন দাতা, তার মানে এরা ইলেকট্রন দান করবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই 0 ডিগ্রিকে কেউ ইলেকট্রন দেয় না, কারণ 0 ডিগ্রির চারপাশে কোনো মিথাইল গ্রুপ নেই। এই 1 ডিগ্রির একজন মিথাইল গ্রুপ আছে যে তাকে ইলেকট্রন দিবে। ইলেকট্রন দিলে দেখো প্লাস চার্জ, সে ইলেকট্রন পাবে, পেয়ে তার ঘাটতি কিছুটা কমে যাবে। তাহলে এটার ঘাটতি কিছুটা কম। এখানে 2 জন ইলেকট্রন দিবে, তাহলে তার ঘাটতি আরো বেশি কমে যাবে। এবং এখানে চারপাশ থেকে 3 জন ইলেকট্রন দিবে, তাহলে তার ঘাটতি একেবারেই থাকবে না। তাহলে তাকিয়ে দেখো এদের মধ্যে
সবচেয়ে ঘাটতি বেশি হচ্ছে 0 ডিগ্রি এবং ঘাটতি সবচেয়ে কম হচ্ছে 3 ডিগ্রি। তাহলে তোমরাই আমাকে বলার চেষ্টা করো কোনটা বেশি স্থায়ী। আমরা বলেছি যার ঘাটতি বেশি সে তত সক্রিয়, ওর ঘাটতি বেশি তাই ও হবে সবচেয়ে বেশি সক্রিয়, আর যেহেতু ওর ঘাটতি কম তাহলে সে হবে সবচেয়ে বেশি স্থায়ী। তাহলে সক্রিয়তার ক্রম হচ্ছে স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি সবচেয়ে সক্রিয় সবচেয়ে স্থায়ী, এবং তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। পরীক্ষার হলে সবসময় মনে রাখবে তোমার কাছে স্থায়িত্ব চেয়েছে নাকি সক্রিয়তা, আদারওয়াইজ তোমার কিন্তু মুখস্থ করে গেলে মুখস্থ উত্তর লিখতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে, যেমন আমি দেখতে পাচ্ছি ওবাইদুল, জুবায়ের, রাইসা শাম্মা আমাদের 10 মিনিট স্কুলের টিচার এবং আমার সাবেক ছাত্রী, উনিও এই ক্লাসে আসছে এবং কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছে। সৈকত ইসলাম কারেক্ট অ্যান্সার দিয়েছে, সাদিকুর রহমান খান কারেক্ট অ্যান্সার হয়েছে, আবিদ হাসান থ্যাংক ইউ। রাব্বি আহমেদ বলেছে ভাইয়া আপনাকে দেখে মনটা ভালো হয়ে গেল। থ্যাংক ইউ রাব্বি, তোমাদের দেখেও আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আজকে অনেকদিন পরে তাই তোমাদের সাথে লাইভ ক্লাস দিতে নিয়ে আসলাম। ওকে, তো আসো আমরা আমাদের পরবর্তী আলোচনাটাতে চলে যাই। কার্বোক্যাটায়নের পর কি নিয়ে আলোচনা হতে পারে তোমরা একটু কমেন্টে গেস করার চেষ্টা করো, কারণ গেসটা আসলে খুবই সহজ। ফার্স্টে যদি কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা হয়, তারপরের আলোচনাটা হবে কার্বোঅ্যানায়ন। তাহলে পরবর্তী আমরা এখন কার্বোঅ্যানায়নের আলোচনা শুরু করছি। তাহলে একইভাবে আমরা আবারও বিভিন্ন ডিগ্রি বিশিষ্ট কার্বোঅ্যানায়ন আগে এঁকে ফেলবো এবং একই সাথে ব্যাখ্যা করার চেষ্টা করব কোনটার স্থায়িত্ব কেমন। আমরা স্থায়িত্ব লিখার এবং বের করার চেষ্টা করছি এখন। সো আমরা প্রথমে বিভিন্ন ডিগ্রির কার্বোক্যাটায়ন গুলো লিখে ফেললাম। এটা মিথাইল কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তো আমরা বিভিন্ন ডিগ্রি বিশিষ্ট কার্বোক্যাটায়ন গুলো আমাদের চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। এইবার আমরা মেইন আলোচনা শুরু করব কিভাবে এদের মধ্যে কাজ করে। লক্ষ্য করো, মাইনাস চার্জ মানে হচ্ছে তার ইলেকট্রন বেশি। মাইনাস চার্জ মানে যার ইলেকট্রন বেশি, যার যত বেশি ইলেকট্রন আছে সে সেই ইলেকট্রন গুলো মানুষকে দিয়ে দিয়ে নিজের ইলেকট্রনের সংখ্যা কমাতে পারবে। তার মানে ইলেকট্রন বেশি থাকলেও সক্রিয় হয়ে যায়, আবার ইলেকট্রন কম থাকলেও সক্রিয় হয়ে যায়। নিষ্ক্রিয় হচ্ছে সেই ব্যক্তি যার ইলেকট্রন বেশিও নাই কমও নাই। তাই মনে রাখবে, ইলেকট্রন বেশি যত থাকবে তার সক্রিয়তা তত বেশি। তাহলে যার ইলেকট্রন যত বেশি তার সক্রিয়তা হবে তত বেশি। তাহলে এটা আমাদের মাথার মধ্যে প্রথমে একটু গেঁথে রাখবো, তারপর আমরা দেখি আলোচনা শুরু করা যাক। আমরা যথারীতি দেখি এইখানে একটা মাইনাস চার্জ রয়েছে, এখানেও মাইনাস চার্জ রয়েছে, কিন্তু এইখানটাতে CH3 এই গ্রুপটাকে কিছুটা ইলেকট্রন দান করে, কারণ CH3 হচ্ছে ইলেকট্রন দাতা। তাই এই মাইনাস থেকে এই মাইনাস চার্জটার পরিমাণ কিছুটা বেশি হবে, কারণ পাশ থেকে সে একটা এক্সট্রা ইলেকট্রন লাভ করেছে। 2 ডিগ্রির ক্ষেত্রে দুই পাশ থেকে এক্সট্রা ইলেকট্রন লাভ করবে, তাই এইখানে মাইনাস চার্জের পরিমাণ আরো বেশি হবে। 3 ডিগ্রির ক্ষেত্রে 3 ধার থেকে সে মাইনাস চার্জ লাভ করবে, তাহলে এইখানে তার মান হবে আরো বেশি। তাহলে 1 2 3 এই সবগুলোর মধ্যে মাইনাস চার্জের পরিমাণ এইখানটাতে হচ্ছে সর্বোচ্চ এবং মাইনাস চার্জ এইখানে হচ্ছে সর্বনিম্ন। আমরা জানি চার্জ যত বেশি সে তত বেশি সক্রিয় হবে, তাহলে এটা সবচেয়ে সক্রিয়, আর চার্জ যত কম সে তত বেশি স্থায়ী হবে। তাহলে স্থায়িত্বের ক্রম যেহেতু আলোচনা করছি, এটা সবচেয়ে বেশি স্থায়ী, তারপরে এটা, তারপরে এটা। তাহলে কার্বোঅ্যানায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটা হচ্ছে কার্বোঅ্যানায়নের স্থায়িত্বের ক্রম। এই জিনিসগুলো অনেক স্টুডেন্টই একবারে মুখস্থ করে ফেলে, মনে করে এইটুক জিনিস তো মুখস্থ করে রাখা যায়, বাট মুখস্থ তুমি করতে পারবে, পরীক্ষার হলে ভুলে গেলে কোনো উপায় থাকবে না। তাই আসল লজিক দ্বারা জিনিসটা বোঝার চেষ্টা করো। যারা ক্লাসটিকে এতক্ষণ যাবত দেখছো, আমাদের সাথে আছো, তোমাদের সবাইকে অনুরোধ জানাবো অবশ্যই নিজের বন্ধুদের সাথে এই ক্লাসটিকে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যারা হয়তো অর্থাভাবে
এই ভর্তি কোচিং গুলো করতে পারে না, তারা আমাদের এই ক্লাসগুলো দেখে লাভবান হবে। আর তোমরা আমাকে একটু কমেন্টে জানানোর চেষ্টা করো তো কে কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। তো আমি ইতিমধ্যে উত্তর দেখতে পাচ্ছি। সাদিকুর রহমান খান, রূপালী রূপা, রাইসা শর্মা জানিয়েছে হাই ভাইয়া। হাই রাইসা, কি অবস্থা তোমার? তারপরে আমি দেখতে পাচ্ছি নাবিলের অ্যান্সার, কিন্তু নাবিলের অ্যান্সারও ঠিক আছে, সে সক্রিয়তার ক্রম লিখেছে। ওকে, সেলিমের অ্যান্সার কারেক্ট হয়েছে। নাবিল জানিয়েছে সে বুয়েটে পড়তে চায়। জুবাইর আহমেদ আমার মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। ইমরান সাস্টে পড়তে চায়। যেহেতু ইমরান সাস্টে পড়তে চায় আমি গেস করছি তুমি হয়তো সিএসসি পড়তে চাও। রাইসা শর্মা ঢাকা ইউনিভার্সিটি লিখছে, সে আসলে এখন ঢাকা ভার্সিটিতেই পড়ে, সেটা আমাদের সামনে একটু গর্ব করে বলছে হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি চান্স পেয়ে গেছি। তারপরে সাথী ইয়াসমিন মেডিকেলে পড়তে চায়। তারপর সাদিকুর রহমান খান ঢাকা ইউনিভার্সিটি সিএসসি তে পড়তে চায়। সিএসসি খুবই ভালো ডিপার্টমেন্ট, আমার নিচতলায় ঢাকা ভার্সিটি সিএসসি ক্লাস হয়। থ্যাংক ইউ। ঢাকা মেডিকেলে পড়তে চায় আদিব হোসেন। ওকে, তো ওয়ান্ডারফুল, তোমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা আরো অনেক কিছু শিখতে যাচ্ছি আজকের ক্লাসে। আমরা শুরুতে সহজ কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন নিয়ে আলোচনা করলাম। আমার কাছে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আজকের ক্লাসটা শেষ হয়ে গেলে এই পুরো জিনিসটাকে নিয়ে একটা নোট বানাবা, যে আজকের ক্লাসটার কি কি জিনিস পড়ানো হলো, কি কি সক্রিয়তার ক্রম পড়ানো হলো। এটা বেশি হলে 1 পেজের মধ্যে লিখে ফেলা যাবে। তারপর এটা তোমরা সবাই আমাদের লাইভ গ্রুপে পোস্ট করে দিবে, যাতে করে যে সকল বান্দা ক্লাসে অনুপস্থিত ছিল তারা খুব সহজেই একটা সুন্দর ছবি দেখে সবকিছু শিখে নিতে পারে। আই নো তোমাদের মধ্যে এমন অনেক ভালো মানুষ আছে যারা কাজটা করবে। সো আমরা এবার একটু টাফ দিকে যাব। এবার আমরা দেখব SN1 বিক্রিয়ার সক্রিয়তা। আমরা এবার দেখব SN1 বিক্রিয়ার সক্রিয়তা, এবং এইটা একটু কঠিন যদি তোমরা পুরো মেকানিজম না বোঝো। SN1 মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং সেটা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে একটু এক্সাম্পল না দিয়ে দেখালে বোঝা কষ্ট হবে। ধরো একটা যৌগ রয়েছে এরকম CH3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে। সে তার ক্লোরিন, লক্ষ্য করো এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা কার্বন আছে। কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এই ইলেকট্রনটাকে সে নিজের দিকে টান দিয়ে নিয়ে যাবে, নিয়ে সে বের হয়ে চলে যাবে। তাহলে ক্লোরিন বের হয়ে গেলে ক্লোরাইড মাইনাস হবে, মাইনাস হলো কারণ সে ইলেকট্রন নিয়ে চলে গেছে। আর বাকি অংশটুকু আমরা এইভাবে লিখতে পারবো যে এখানে একটা কার্বো ক্যাটায়ন তৈরি হলো। এবার দ্বিতীয় পার্টে কি হবে, এই বিক্রিয়াতে ক্ষার ব্যবহৃত হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা একটু এটা এখানে দেখে রাখি, KOH প্লাস মাইনাস, এটা ভাগ হয়ে K প্লাস OH মাইনাস হয় ক্ষারীয় পরিবেশে যখন বিক্রিয়া হবে। সো এরপরে হচ্ছে এই যে CH3 প্লাস এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, তার সাথে এই ক্ষারের হাইড্রোক্সিল মাইনাসটা এই প্লাসকে এখানে অ্যাটাক করবে, পরে তারা দুইজন বিক্রিয়া করে আলটিমেটলি উৎপন্ন করবে CH3 মানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। তাহলে তাকিয়ে দেখো SN1 বিক্রিয়া ঘটে 1, 2 ধাপে, এবং মনে রাখবে এই দুইটা ধাপের মধ্যে অবশ্যই এই প্রথম ধাপটা হচ্ছে স্লো আর দ্বিতীয় ধাপটা হবে অনেক ফাস্ট। কারণ কি? কারণ হচ্ছে দ্বিতীয় ধাপে প্লাস আর মাইনাস যুক্ত হচ্ছে। প্লাস আর মাইনাস একে অপরকে এমনিতেই ভালোবাসে, তাই প্লাস মাইনাস যুক্ত হতে কোনো কষ্ট হয় না, এটা খুব দ্রুত হবে। আর 1 নম্বর ধাপটা হচ্ছে স্লো। যেহেতু স্লো ধাপ হচ্ছে 1 নম্বর ধাপ, মনে রাখবে একটা বিক্রিয়ার অনেকগুলো ধাপ থাকলে তার স্লোয়েস্ট স্টেপ বা ধীরতম ধাপ বিক্রিয়ার গতি নির্ধারক। তাহলে এই বিক্রিয়ার সব গতি এই 1 নম্বর ধাপ দ্বারা নির্ধারিত হবে। এইবার লক্ষ্য করো, সবাই একটু বোঝার চেষ্টা করো, এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। তোমরা আমাকে কমেন্ট উত্তর দিবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি স্টেবল নাকি আনস্টেবল? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা কি সক্রিয় নাকি স্থায়ী? তোমরা আমাকে কমেন্টে জানাতে থাকো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
আমি অনেক স্টুডেন্টকে ক্লাসে কোশ্চেনে কমেন্ট করতে দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করে যাচ্ছ। ওকে, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আগারগাঁও সাভার থেকে আমাদের অনেক স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হয়েছে। যারা ক্লাসটিকে এখনো হয়তো শেয়ার করার সুযোগ হয়নি, তোমরা অবশ্যই চেষ্টা করবে ক্লাসটিকে একটু শেয়ার করে ফেলার জন্য। কারেক্ট অ্যান্সার আসা শুরু করেছে সাথী ইয়াসমিন, ওসামা জামাল, তিশা, অখন, দেবজ্যোতি, আখুন্দ, তানিয়া ইসলাম, তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। সেলিম আহমেদ, ইব্রাহিম, তোমার অ্যান্সারও কারেক্ট হয়েছে। হ্যামিলনের বজ্জাত বাসিওয়ালার অ্যান্সার কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ আমাদের কাছে জয়েন করার জন্য। সঞ্জেনা হকের অ্যান্সার কারেক্ট হয়েছে। সবার অ্যান্সার কারেক্ট। আমরা একটু আগে এটা আলোচনা করেছি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী। তাহলে একটা জিনিস বোঝো, একটা বিক্রিয়ার ফলে প্রোডাক্টটা যদি স্থায়ী হয়, সেই বিক্রিয়া অনেক ভালোভাবে ঘটে, সেই বিক্রিয়া অনেক তাড়াতাড়ি ঘটে। আমরা কি বলি, আমাদের উচিত জীবনে স্টেবল হওয়া, তাই সবাই তড়িঘড়ি করে জীবনে স্টেবল হতে চায়। ঠিক এমনি ভাবে এই বিক্রিয়ক এবং এই বিক্রিয়ক থেকে যখন এই উৎপাদ উৎপন্ন হচ্ছে, মনে রাখবে এটা যদি উৎপাদটা অনেক স্থায়ী হয়, তাহলে বিক্রিয়কটা হবে অনেক সক্রিয়। মনে রাখবে, একটা বিক্রিয়ার ফলে বিক্রিয়ক থেকে উৎপাদে সক্রিয়তার হার পুরো চেঞ্জ হয়ে যায়। যদি বিক্রিয়ার উৎপাদ হয় অনেক স্থায়ী, তাহলে সেই বিক্রিয়ার বিক্রিয়ক হবে অনেক সক্রিয়। তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রমে সবচেয়ে বেশি সক্রিয় হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভেঙে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, যেটা একটা অনেক স্থায়ী প্রোডাক্ট। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থাকলে 1 ডিগ্রি কার্বন ক্যাটায়ন তৈরি হতো, যেটা স্টেবল না, তাই সেটা তৈরি হওয়ার ইচ্ছা কম হতো। তাই SN1 এর বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি সবচেয়ে সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল হ্যালাইড। আমি আশা করি তোমরা জিনিসটার ক্রুশিয়াল পার্টটা বুঝতে পারছো। বিক্রিয়ার আগে যদি কেউ সক্রিয় থাকে, বিক্রিয়ার পরে হয়ে যায় সে স্থায়ী, এবং ভাইস ভার্সা। তাহলে চিন্তা করে দেখো এটা কেন হয়। ধরো বিক্রিয়ার পরে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অনেক স্থায়ী, তাহলে চিন্তা করো স্থায়ী জিনিস তৈরি করার ইচ্ছা অনেক বেশি থাকবে, তাই এই জিনিসটা দেখবে সে বিক্রিয়া করলে একটি স্থায়ী প্রোডাক্ট তৈরি করতে পারে, তাই সে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে ওই স্থায়ী প্রোডাক্টের দিকে যাওয়ার চেষ্টা করে। এই কারণে এটা হচ্ছে অনেক সক্রিয় আর ওইটা হচ্ছে অনেক বেশি স্থায়ী। আশা করি তোমরা আমাদের SN1 বিক্রিয়ার সক্রিয়তা বুঝতে পেরেছো। কেউ কি আমাদেরকে বলতে পারবে SN1 কে কেন SN1 বলা হয়? দেখো এই বিক্রিয়া তো ঘটে 2 স্টেপে, তাহলে SN1 এই 1 নামটা কেন এসেছে? বেশ টাফ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর না জানাটা খুবই স্বাভাবিক। তাও আমি দেখি আমাদের কোনো স্পেশাল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এর উত্তর দিতে পারে কিনা। ওকে, আমি ইতোমধ্যে দেখতে পাচ্ছি ফটিকছড়ি গভর্নমেন্ট কলেজ থেকে রাসেল আমাদের সাথে আছে। থ্যাংক ইউ রাসেল। দিলশাদ দিশার অ্যান্সার কারেক্ট হয়েছে। মুন্সি হাদিউল্লাহ আমাদের পুরাতন স্টুডেন্ট, সেও ক্লাসে আছে। ইয়েস, কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে ইরফান রিদাত। ইরফান রিদাত পারফেক্টলি কারেক্ট অ্যান্সার দিয়েছে। একজন জিজ্ঞেস করছে ভাইস ভার্সা মানে কি? ভাইস ভার্সা মানে হচ্ছে ধরো সক্রিয় থেকে স্থায়ী উৎপাদ তৈরি হয়, তার মানে স্থায়ী থেকে সক্রিয় হবে, মানে ভাইস ভার্সা মানে জিনিসটা চেঞ্জ করা। আচ্ছা, ইরফান যে উত্তরটা দিয়েছে সেটাকেই আমি একটু বুঝিয়ে বলি। SN1 বিক্রিয়াকে SN1 বলা হয়ে থাকে, এর কারণ হচ্ছে এই বিক্রিয়া দুটো বিক্রিয়ক রয়েছে, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এই বিক্রিয়াকে প্রভাবিত করে না, কারণ এই বিক্রিয়ায় পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে দ্বিতীয় স্টেপে, যেটা গতি নির্ধারক স্টেপ না। এই বিক্রিয়ার গতি নির্ধারক স্টেপ হচ্ছে 1 নম্বরটা, যেটা স্লোয়েস্ট স্টেপ। এই 1 নম্বর স্টেপে বিক্রিয়ক রয়েছে মাত্র একটা, যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যেহেতু এই বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল, বা শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাই একে বলা হয়ে থাকে SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া এর সক্রিয়তা আলোচনার পরে আমরা এবার একটু চলে যাব অবশ্যই SN2 বিক্রিয়ার দিকে। তাহলে এখন আসলে আমরা একটু আলোচনা করি SN2 বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা।
SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আগে একটু আমাদের মেকানিজমটা বুঝতে হবে। বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল না বুঝলে মূলত আসলে সবাই জিনিসপত্রগুলো মুখস্থ করে থাকে। যদি ক্রিয়া কৌশল না বুঝো তাহলে আসলে অধিকাংশ নলেজই খুব ভেগ থেকে যাবে তোমাদের কাছে। এবার এইটা একটু আমরা একটু আলোচনা করব এবং এইটার আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হবে। আমি প্রথমে যে বিক্রিয়াটা আঁকবো সেই বিক্রিয়াটা একবার লিখে ফেলি। CH3 CH2Cl প্লাস KOH, এরা দুইজন বিক্রিয়া করে CH3 CH2OH। এখানে এটা বলে রাখা দরকার, এই বিক্রিয়াগুলো হয় জলীয় দ্রবণে, অ্যালকোহলীয় দ্রবণে এই বিক্রিয়াটা হবে না কখনো, এবং KOH এবং KCl। ওকে, তো এই বিক্রিয়াটির মেকানিজম হয় SN2 মাধ্যমে। কিভাবে হয় সেটাই দেখানোর উদ্দেশ্য নিয়ে আজকে ক্লাস করাতে এসেছি। আমরা আশা করি তোমাদের সবাইকে সেটা দেখাতে পারবো। লক্ষ্য করো, CH3 CH2Cl কে আমি গাঠনিক সংকেত দিয়ে লিখলে এরকম হয়। দেখো CH3, তারপর CH2, তারপর Cl। এবার লক্ষ্য করে দেখো কি ঘটনা ঘটে। কার্বন এবং ক্লোরিনের মধ্যে, ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক, তাই ইলেকট্রনকে নিজের দিকে টান দিয়ে নিয়ে যায়, তাই এটা হয়ে যায় ডেল্টা নেগেটিভ, এটা হয়ে যায় ডেল্টা পজিটিভ। এই সুযোগটা কাজে লাগিয়ে হাইড্রোক্সিল মাইনাস আয়ন, এই পটাশিয়াম হাইড্রোক্সিলের যে হাইড্রোক্সিল আয়নটা রয়েছে, সে এই কার্বনের পজিটিভ চার্জের মধ্যে অ্যাটাক করে। অ্যাটাক করলে দেখো এখানে কি হবে। অ্যাটাক করলে এই পুরো জিনিসটার মধ্যে একটা নতুন অবস্থা, এই কার্বন এবং এই ক্লোরিন তাদের মধ্যে বন্ধন ভাঙা শুরু করবে, এবং এই কার্বন এবং এই হাইড্রোক্সিল তাদের মধ্যে বন্ধন তৈরি হওয়া শুরু করবে। তাই কার্বন আর ক্লোরিনের বন্ধন ভেঙে যাচ্ছে, কার্বন আর হাইড্রোক্সিলের বন্ধন সৃষ্টি হচ্ছে, এবং তাদের বাকি জিনিসগুলো ঠিক আগের মতন রয়েছে। এই জিনিসটাকে বলা হয়ে থাকে একটা বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা। এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। এই বিক্রিয়ার শেষ পর্যায়ে ক্লোরিনটা পুরোপুরি বের হয়ে চলে যাবে এবং তারা দুইজন ভালোবাসায় সম্পূর্ণরূপে নিমজ্জিত হবে। তার মানে এই জায়গাটায় রবে OH, তারপর রইল CH2 CH3 প্লাস Cl মাইনাস বের হয়ে গেল। তাহলে লক্ষ্য করো পুরো বিক্রিয়াটা কিন্তু ঘটলো ওয়ান স্টেপে। তোমার কাছে মনে হতে পারে দুইবার অ্যারো দিয়েছি, টু স্টেপ না, অবস্থান্তর অবস্থা বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থা। তাই পুরো বিক্রিয়াটাই ঘটেছে ওয়ান স্টেপে। এবং এই বিক্রিয়ায় দুইজন বিক্রিয়ক রয়েছে, এই ক্ষার এবং এখানকার অ্যালকাইল হ্যালাইড। এখানে রয়েছে ক্ষার এবং এখানে অ্যালকাইল হ্যালাইড, এবং এরা দুইজন একসাথে বিক্রিয়াতে ইন্টারঅ্যাক্ট করে। একই স্টেপে দুইজনই ধাক্কা লাগে। যেহেতু এই দুইজনেরই বিক্রিয়ার উপর প্রভাব রয়েছে, দুইজনের ঘনমাত্রা বাড়িয়ে কমিয়ে বিক্রিয়াকে তাই নির্ধারণ করা যায়, তাই একে SN2 বিক্রিয়া বলে। এইবার হচ্ছে মেইন প্রশ্ন, এই SN2 বিক্রিয়ার সক্রিয়তা কার উপর নির্ধারিত হয়? লক্ষ্য করে দেখো, এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তার মানে এখানে একটা বড় CH3 গ্রুপ রয়েছে। দেখো এখানে যদি আরেকটা CH3 গ্রুপ থাকতো তাহলে এখানে আরেকটা বাধা তৈরি হইতো, এখানে যদি আরেকটা CH3 গ্রুপ থাকতো আরেকটা বাধা তৈরি হইতো। যত CH3 বাড়বে এই OH-টা আসতে পারবে না, কারণ এই বড় গ্রুপগুলো তাকে চারপাশ দিয়ে আটকে রাখবে। এই জিনিসটাকে বলা হয়ে থাকে বিক্রিয়ার স্টেরিক বাধা। তাহলে বিক্রিয়ার স্টেরিক বাধা অনেক বেড়ে যাবে। স্টেরিক বাধা বেড়ে গেলে ডিগ্রি যত বাড়বে বড় গ্রুপ আসবে এবং স্টেরিক বাধা বৃদ্ধি পাবে। স্টেরিক বাধা বৃদ্ধি পেলে বিক্রিয়ার সক্রিয়তাগুলো কমে যাবে। তাই সবচেয়ে বেশি সক্রিয় হবে কোনটা? যেটার স্টেরিক বাধা সবচেয়ে কম, মানে যেটা ডিগ্রি যত কম। তাহলে এই ক্ষেত্রে SN2 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম হচ্ছে প্রথমত মিথাইল, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে SN2 এর সক্রিয়তাটা নির্ধারিত হয় হচ্ছে বিক্রিয়ার স্টেরিক বাধা দিয়ে, আর SN1 এরটা নির্ধারিত হয় বিক্রিয়ার ইলেকট্রনিক ফ্যাক্টর দিয়ে। আমি একটু দেখার চেষ্টা করি তোমাদের কতজন আমাদের সাথে ক্লাসে এসে এখন পর্যন্ত আমাদের এই অত্যাচার সহ্য করে যাচ্ছ। ওকে, সো ইয়েস, স্টেরিক বাধার কথা অনেকেই মেনশন করেছো। সেলিম আহমেদ সে অলরেডি কারেক্ট অ্যান্সার গুলো লিখেও দিয়েছে। আমি কিন্তু ওকে, আয়মান অলরেডি বলেছে হেই শামির, এগুলো দেখে মনে হচ্ছে কেমিস্ট্রি এত কঠিন কেন? আমরা আসলে সহজ কেমিস্ট্রি গুলো পড়িয়ে অলরেডি চলে এসেছি। আমরা এখন আমাদের স্টুডেন্টকে একটু হায়ার লেভেলের, অ্যাডমিশন লেভেলের কেমিস্ট্রি পড়াতে চাচ্ছি। সো অফকোর্স এই জিনিসগুলো একটু বেশি
মন বুঝে মাথা খাটিয়ে বুঝতে হবে। সো আশা করি তোমরা কেউ ভয় পেয়ে চলে যাবে না, বরং কঠিন জিনিসগুলোই মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবে। ইয়েস, যেমন আশা রওয়ান বলছে কঠিন না ভাইয়া। ওকে, রূপা বলেছে ভাইয়া আবার বুঝায় দেন SN2। যাদের পুরো জিনিসটা আবার বুঝার দরকার, খুবই ধৈর্য ধরে অপেক্ষা করো, ক্লাসটা শেষ হয়ে গেলে এই ভিডিওটা থাকবে, তোমরা এই ভিডিওর ওই পোর্শনটুকু আবার টেনে দেখতে পারবে। তো আমাদের জন্য ভালো হচ্ছে পরবর্তী টপিকগুলোতে মুভ অন করা। এখন SN2 আমাদের টপিকের আলোচনা হয়ে গেল। এইবার আমরা একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যালকোহলের অম্লত্ব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকোহলের অম্লত্ব বা অ্যালকোহলের অ্যাসিডিটি। হ্যাঁ, অ্যালকোহলও আসলে একটু অ্যাসিড, বাট অ্যালকোহল কতখানি অ্যাসিড একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। অ্যালকোহল হচ্ছে ROH আর পানি হচ্ছে HOH। তোমাদের কাছে প্রশ্ন, পানি এবং অ্যালকোহলের মধ্যে কে ভালো অ্যাসিড আমাকে কমেন্টে জানাও। পানি এবং অ্যালকোহলের মধ্যে কে ভালো অ্যাসিড আমাকে কমেন্টে জানাও। একজন জানতে চেয়েছে ভাইয়া সাইজ এফ নীতি জানতে চাই। সাইজ এফ নীতি কিন্তু আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয়বস্তু না। আজকে সমগ্র ক্লাস জুড়ে আমরা আলোচনা করবো শুধুমাত্র সক্রিয়তার ক্রমগুলো নিয়ে। ওকে, অ্যালকোহল এবং পানির মধ্যে কে ভালো অ্যাসিড? আমি শুধুমাত্র এখন পর্যন্ত কনফিউজিং অ্যান্সার দেখতে পাচ্ছি। প্রশ্নটা খুব হাস্যকর যে আমরা জিজ্ঞেস করছি অ্যালকোহল ভার্সেস পানির মধ্যে কে বেশি অ্যাসিড। আসলে দুইটার কোনোটাই খুব বেশি অ্যাসিড না, বাট দুইটাই দুর্বল। দুর্বলের মধ্যে কে বেশি কে কম সেটাই হচ্ছে প্রশ্ন। এই দুইটার মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, আমি অধিকাংশ মানুষের উত্তর ভুল দেখতে পাচ্ছি, তো আমি কারেক্ট অ্যান্সারটা এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। লক্ষ্য করো, সে ভালো অ্যাসিড যার এই অক্সিজেনটা ইলেকট্রন ঘাটতি বেশি। সে হবে ভালো অ্যাসিড যার এই অক্সিজেনে ইলেকট্রনের ঘাটতি বেশি। কারণ কি? এই অক্সিজেনে যদি ইলেকট্রনের ঘাটতি বেশি থাকে, এই অক্সিজেন এই হাইড্রোজেনের ইলেকট্রনকে নিচের দিকে টান দিবে, এবং হাইড্রোজেনের ইলেকট্রন টান দিলে এই হাইড্রোজেনটা আস্তে করে বের হয়ে চলে যেতে পারবে। তাহলে সে বেশি ভালো অ্যাসিড হবে যার ইলেকট্রনের ঘাটতি বেশি এই অক্সিজেনে। কারণ ইলেকট্রন যত কম এই অক্সিজেনে, সেই অক্সিজেনটা তত বেশি হাইড্রোজেনের ইলেকট্রনকে নিচের দিকে টান দিবে, তাই সেই অক্সিজেনটা খুব তাড়াতাড়ি হাইড্রোজেনটাকে ছেড়ে দিতে পারবে। সহজে মনে রাখো, ইলেকট্রনের ঘাটতিটা যত বেশি তত বেশি অ্যাসিড হয়। এখন লক্ষ্য করে দেখো, আর গ্রুপ মানে কি? CH3, যারা ইলেকট্রন দাতা, তাই এই ইলেকট্রন দিবে। ইলেকট্রন দিলে এই অক্সিজেনের যে ইলেকট্রন ঘাটতি, এই ঘাটতিটা কমে যাবে। এই ঘাটতি কমে যাবে কারণ সে তো চারপাশ থেকে ইলেকট্রন পাচ্ছে। অন্যদিকে হাইড্রোজেন কোনো ইলেকট্রন দেয় না, তাহলে এর ঘাটতি অপরিবর্তিত থাকবে। তাই অ্যালকোহল এবং পানির মধ্যে অ্যাসিড হিসাবে বিজয়ী হবে হচ্ছে পানি। পানি বেশি অ্যাসিডিক, পানি অ্যালকোহলের থেকে বেশি অ্যাসিডিক। তার মানে বোঝো, পানি গায়ে লাগলে তুমি যতটুকু ব্যথা পাও, অ্যালকোহল লাগলে তার থেকে কম ব্যথা পাওয়ার কথা, কারণ দুইজনের অ্যাসিডের পরিমাণ খুবই কম। বি ভেরি কেয়ারফুল। পার্থক্যটা হয়েছে এই আর গ্রুপের কারণে। আর গ্রুপ অক্সিজেনকে ইলেকট্রন দেওয়ায় অক্সিজেনের হাইড্রোজেনের ইলেকট্রন নেওয়ার আগ্রহ কমে গেছে, তাই এ হাইড্রোজেনকে সহজে ছাড়ে না, বাজে অ্যাসিড। আর অন্যদিকে এই ব্যক্তিটা হাইড্রোজেনকে তাড়াতাড়ি ছেড়ে দেয়, তাই এটা ভালো অ্যাসিড। আমি দেখি অসংখ্য মানুষ কিন্তু ফার্স্টে ভুল অ্যান্সার দিয়েছিল, তাদের মধ্যে কতজন সত্যের পথে ফেরত আসতে পেরেছো? ওকে, লিজা চৌধুরী বলেছে উপস ভুল হয়ে গেল। সমস্যা নেই লিজা, একটা ভুল হলেও সমস্যা নেই, যেহেতু কারেক্ট জিনিসটা আমরা শিখে ফেলেছি, দ্যাটস গুড। অলওয়েজ রিমেম্বার, ভুল যে করে না সে কখনো শিখতে পারে না। আমাদের উচিত হয় তাই ভুল করতে করতে শিখা। ওকে, পিএল জানিয়েছে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। যখনই বুঝতে পারবে আমাদেরকে জানাতে থাকবে, এবং কন্টিনিউয়াসলি যারা ক্লাসটিতে শেয়ার করনি অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরা ক্লাসে এসে উপস্থিত হতে পারে। এবার আমরা দেখব বিভিন্ন ডিগ্রি বিশিষ্ট অ্যালকোহলের মধ্যে কে ভালো কে খারাপ অ্যাসিড। তাহলে প্রথমে আমরা বিভিন্ন ডিগ্রি বিশিষ্ট অ্যালকোহল গুলো আঁকা শুরু করি, এবং এইটার উত্তর আমি বলে দিব না, কারণ এতক্ষণ ধরে সক্রিয়তার ক্রম আলোচনা করার পরে আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের উচিত হবে
এখন এই জিনিসগুলো নিজেরাই বলতে পারা, কারণ না হলে তোমরা যে শিখছো সেটা আসলে বুঝতে পারা যাবে না। তো আমি এখানে লিখে দিলাম এটা মিথাইল, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই অ্যালকোহলের অম্লত্বটার সিরিজ কি হবে, কে বেশি অ্যাসিডিক কে কম অ্যাসিডিক, আমাদেরকে উত্তর বলতে হবে। আমি লক্ষ্য করে দেখব কে কারেক্ট অ্যান্সার দিতে পারে। আমরা এতক্ষণ যাবত যে আলোচনা করছি সেই আলোচনাটা যদি তোমরা বুঝে থাকো, অবশ্যই এই পুরো জিনিসটার অ্যান্সার তোমরা বের করে ফেলতে পারবে। অলওয়েজ খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে। ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি মঞ্জুরুল ইসলামের অ্যান্সার কারেক্ট, জুবায়ের আহমেদের অ্যান্সার কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল। অনেক স্টুডেন্ট বুঝতে পারছো ক্লাসটি দেখে, সেটা আমি অনুধাবন করতে পারছি। আমি দেখি আমাদের সাথে মামুন, আদনান, আশা রওশন, তারপর গোপী বণিক, সেলিমের অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে গেছে। জান্নাতুল ফেরদৌসের অ্যান্সার কারেক্ট হয়েছে। সৈকত ইসলাম ইব্রাহিমের অ্যান্সার কারেক্ট হয়েছে। জেরিন তাসনিম দিশার অ্যান্সার কারেক্ট হয়েছে। সঞ্জয়না হকের অ্যান্সার কারেক্ট। ওকে, অসংখ্য মানুষ কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এতগুলো প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। লক্ষ্য করে দেখো, আমরা দেখব এই অক্সিজেনটা ইলেকট্রন পাবে শুধু এই একজনের কাছ থেকে। লক্ষ্য করে দেখো কি হবে, এই অক্সিজেনটা আর এই অক্সিজেনটার ঘটনাটা কি। এই কার্বনটা এই কার্বনকে ইলেকট্রন দিবে এবং এই কার্বনটা তারপরে এই অক্সিজেনকে দিবে। তাহলে দেখো এখানে একজন মিলে যে পরিমাণ ইলেকট্রন দিচ্ছে, এখানে দুইজন মিলে অনেক বেশি পরিমাণে ইলেকট্রন দিতে পারবে। এইটার ক্ষেত্রে লক্ষ্য করো, এক দিক দুই দিক থেকে এবং এই কার্বন থেকে টোটাল 4 থেকে ইলেকট্রন আসবে, তারপরে দিকে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, এই অক্সিজেনটা সবচেয়ে কম ইলেকট্রন পেয়েছে, সেই ইলেকট্রন পেয়েছে মাত্র একজনের কাছ থেকে। এই অক্সিজেনটা ইলেকট্রন পেয়েছে এই 2টা কার্বনের কাছ থেকে, এই অক্সিজেনটা এই 3টা কার্বনের কাছ থেকে ইলেকট্রন পায়। তাহলে ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো। এই জনের ঘাটতি হচ্ছে সবচেয়ে বেশি, এর ঘাটতি বেশি হলে এর অ্যাসিডিটিও বেশি, কারণ সে তাড়াতাড়ি হাইড্রোজেনকে ছেড়ে দিবে ইলেকট্রনটা নিয়ে। তাহলে তোমরা অধিকাংশই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা হচ্ছে অ্যালকোহলের অম্লত্ব। আমরা অ্যালকোহলের অম্লত্ব নিয়ে কখনো মাথা ব্যথা করি না, বাট এই জাতীয় প্রশ্ন আসলে কিন্তু পরীক্ষা ধরা খেয়ে যেতে পারো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতীয় প্রশ্ন দিতে খুবই 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 বেশি পরিমাণে ভালোবাসে, কারণ এই জাতীয় প্রশ্ন স্টুডেন্টকে বেশ বেগতিক একটা কন্ডিশনে ফেলে দিতে পারে। এবার তোমাদের কাছে এতক্ষণ যাবত যেহেতু আলোচনা করলাম, আমি আরো একটা ব্রেইন টিজার প্রবলেম তোমাদেরকে দিব। দেখি এইটার উত্তর আমাকে কতজন দিতে পারো। আর CH3OH, এই তিনজনের মধ্যে অ্যাসিডিটির ক্রম কিরকম হবে? আমাদের পানি আছে, একটা অ্যালকোহল আছে, আর একটা ফেনল আছে। আমাদের কাছে আছে ফেনল, আমাদের কাছে আছে ওয়াটার, আমাদের কাছে আছে একটা অ্যালকোহল। এই তিনজনের মধ্যে অম্লত্বের ক্রম কিরকম হবে সেইটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। এবং এটা মোটেও সহজ কোনো প্রশ্ন না, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতি বছর আসে এবং অসংখ্য স্টুডেন্ট সেগুলো ভুল করে। তাই এগুলোর উত্তর যারা দিতে পারবে তাদের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আসলে আমি তোমাদের কাছ থেকে উত্তর আনসার আশা করছি। ওকে, এইখানে এখন অনেকে আমাদের আগের প্রশ্নটি কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছে। আমি কিন্তু জানতে চাচ্ছি কার অম্লত্ব সবচেয়ে বেশি। রায়হান, তুমি পুরো জিনিসটা উল্টো ভুল লিখেছো। আল ইমরানের অ্যান্সার ভুল হয়েছে। মঞ্জুরুল ইসলাম, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে, যদিও তুমি কনফিউজ, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছো। ওকে, সেলিম আহমেদ, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে। জুবায়ের আহমেদ, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে, ভেরি গুড। তাহলে আমি ইতোমধ্যে লক্ষ্য করা শুরু করলাম যে তোমরা অ্যাকচুয়ালি বুঝে বুঝে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারছো। আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে বলি কিভাবে জিনিসটা কাজ করছে। লক্ষ্য করে দেখো, এই অ্যালকোহল আর পানির মধ্যে আমরা আগে থেকেই জানি পানি বেশি অ্যাসিডিক। এটা নিয়ে আমি একটু আগে অনেকক্ষণ গলা ভেঙে আলোচনা করলাম, পানি বেশি অ্যাসিডিক। বাট এখন চিন্তা করি পানি আর ফেনলের মধ্যে কে বেশি অ্যাসিডিক। তাকিয়ে দেখো কি ঘটে। তোমরা সবাই যদি মনে করে থাকো, তোমরা সবাই
একটু চিন্তা করলে জিনিসটা জানবে যে OH গ্রুপ হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, এবং এই অর্থপ্যারা নির্দেশকগুলো সাধারণত হয়ে থাকে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। যারা অর্থপ্যারা নির্দেশক তাদেরকে বলা হয়ে থাকে বেনজিন বলয় সক্রিয়কারী। তার মানে এরা বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন আরো দেয়, তার মানে এই অক্সিজেন নিজের ইলেকট্রনকে এই বেনজিন বলয়ের মধ্যে দিয়ে দেয়। দিয়ে দিলে এই অক্সিজেনের প্লাস চার্জ বেড়ে যাবে, তার মানে এই অক্সিজেন তার যে ইলেকট্রনের ঘাটতি, সেই ঘাটতিটা আরো বৃদ্ধি পাবে, কারণ অক্সিজেন বেনজিন রিংয়ে ইলেকট্রন দিয়ে দেয়। তোমরা যারা OH এর মেকানিজম জানো অলরেডি মনে রাখবে, বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ যেহেতু সেই দিকে ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে দিলে অক্সিজেন এখন সানন্দে এই হাইড্রোজেন ইলেকট্রন ক্যাম দিয়ে নিয়ে যাবে। তাহলে অবশ্যই ফেনল সবচেয়ে বেশি শক্তিশালী এবং সক্রিয়, এবং ফেনল বেশ খারাপ একটা অ্যাসিড। ল্যাবরেটরিতে কাজ করার সময় ফেনল নিয়ে কাজ করতে গেলে মানুষ একটু সাবধানে থাকে, কারণ ফেনল হাতে পড়ে গেলে এটা নিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বিশেষ করে আমাদের কোষ থেকে ডিএনএ বের করে আনার জন্য ফেনল ব্যবহার করা হয়ে থাকে। এগুলো নিয়ে কোনো এক বায়োলজি ক্লাসে হয়তো তোমাদের সাথে আলোচনা করা যাবে। তো অ্যালকোহলের অম্লত্ব নিয়ে আমরা বেশ এক্সটেন্ট একটা আলোচনা দেখলাম। রিমেম্বার, এই জাতীয় প্রশ্ন উত্তর করতে পারলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের মতন জায়গায় চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর সহজে সবাই দিতে পারে না, কারণ এগুলো বইতে ডিরেক্টলি আলোচনা করা নেই, ইনডিরেক্টলি আলোচনা করা হয়েছে। এইবার আমরা চলে যাব কার্বনিল গ্রুপের সক্রিয়তা। কার্বনিল গ্রুপের সক্রিয়তা আমরা আশা করি তোমরা সবাই জানো, CO কে বলা হয়ে থাকে কার্বনিল গ্রুপ। এখন এই কার্বনিল গ্রুপের সক্রিয়তা কিভাবে নির্ধারিত হবে সেটা আমি, কার্বনিল গ্রুপের 3 ধরনের যৌগ সম্ভব, যে তার 2 হাতে হাইড্রোজেন আছে, 1 হাতে হাইড্রোজেন, 1 হাতে একটা অ্যালকাইল গ্রুপ আছে, অথবা তার 2 হাতে অ্যালকাইল গ্রুপ আছে। এই 3 ধরনের যৌগ সম্ভব। 2 হাতে হাইড্রোজেন, 2 হাতে 1 হাতে হাইড্রোজেন, 1 হাতে অ্যালকাইল, আর 2 হাতে অ্যালকাইল। এবার একটু বোঝো, মনে রাখবে কার্বনিল সবসময় এই পাঁচটা মাইনাস এটা প্লাস হয়ে থাকে। কারণ কি, কার্বন অক্সিজেন ইলেকট্রন অক্সিজেনের দিকে টেনে নিয়ে যাবে, কারণ অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এটা মাইনাস এটা প্লাস, এই ইলেকট্রন টেনে নিয়ে যায়, এটা মাইনাস এটা প্লাস টেনে নিয়ে যায়, কারণ কার্বন থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান একটু বেশি। এবার লক্ষ্য করে দেখো, এর একটা প্লাস চার্জ হয়েছে, যার প্লাস চার্জটা যত বড় সে তত বেশি সক্রিয়। আমি তোমাদেরকে এটা একটু একে বুঝিয়ে দিতে চাই। ধরো কারো চার্জ 0, 0টা হচ্ছে স্থায়ী। 0 থেকে তুমি যত ডানে যাবা যত বামে যাবা খালি সক্রিয় হবে, মানে তুমি +1 এর দিকে যাও অথবা -1 এর দিকে যাও, দুই দিকে গেলেই সক্রিয়। অলওয়েজ রিমেম্বার, 0 চার্জ হচ্ছে স্থায়ী, দুই পাশে গেলেই সক্রিয়। তাহলে লক্ষ্য করো, যার প্লাস চার্জ যত বেশি হবে সে তত বেশি সক্রিয় হবে। এখন তাকিয়ে দেখি, আর গ্রুপ যদি এখানে ইলেকট্রন দেয়, এই প্লাস চার্জের পরিমাণ কমে যাবে, তাহলে সক্রিয়তাও কি হবে, কমে যাবে। আর দুই পাশ থেকে যদি দুইটা আর গ্রুপ প্লাস চার্জ ইলেকট্রন দান করে, তাহলে এর প্লাস চার্জ আরো কমে যাবে। তাহলে এই 3 জনের মধ্যে এই প্লাস চার্জের মান হবে বড়, আর এই প্লাস চার্জের মান হবে ছোট। তাহলে এই 3 জনের মধ্যে এর প্লাস চার্জ বড় হওয়ায় তার ইলেকট্রনের ঘাটতি বেশি, সে বেশি বেশি ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, তাই সবচেয়ে বেশি সক্রিয় হবে এই। তারপরে হচ্ছে এই অ্যালডিহাইডটি, এবং সবার লাস্টে হবে কিটোন। তাহলে লক্ষ্য করে দেখো, এই দুইটাই হচ্ছে অ্যালডিহাইড এবং এটা হচ্ছে কিটোন। তাহলে অলওয়েজ রিমেম্বার, অ্যালডিহাইড কিটোনের থেকে বেশি সক্রিয়। এটার আরো একটা ব্যাখ্যা দেওয়া যায়। ব্যাখ্যাটা হচ্ছে, অ্যালডিহাইড অপেক্ষা কিটোনে আর গ্রুপগুলো বড় বড় থাকে। যেহেতু গ্রুপগুলো বড় বড়, তাই চারপাশে অনেক বেশি পরিমাণে আমরা যেটাকে বলে থাকি স্টেরিক বাধা, বড় গ্রুপের স্টেরিক বাধাও অনেক বেশি। তাই রিমেম্বার, স্টেরিক বাধা যত বেশি হবে সে তত কম সক্রিয়। যেমন এর দুটো স্টেরিক বাধা বিশিষ্ট গ্রুপ থাকায় এ সবচেয়ে কম সক্রিয়, আর এর কোনো স্টেরিক বাধা নেই, দুই পাশ খালি, তাই এ সবচেয়ে বেশি সক্রিয়। তাই অলওয়েজ রিমেম্বার, একটা হচ্ছে এই প্লাস চার্জের ব্যাপারটা এবং মাইনাস চার্জের ব্যাপারটা, যার প্লাস চার্জ মাইনাস চার্জ বেশি সে তত বেশি সক্রিয়। আরেকটা জিনিস এখানে লিখে রাখলাম, স্টেরিক বাধা ইজ
ডিরেক্টলি প্রপোর্শনাল টু, সরি উল্টা বলতেছি, ইনভার্সলি প্রপোর্শনাল। স্টেরিক বাধা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা। তার মানে স্টেরিক বাধা যত বেশি হয় সক্রিয়তা তত কমে যায়। এই দুইটা হচ্ছে সকল সক্রিয়তার ক্রম বের করার প্রধান বেসিক। এই দুইটা জিনিস যদি তোমরা বুঝো, এই প্রথম জিনিসটাকে বলা হয়ে থাকে বিক্রিয়ার ইলেকট্রনিক ইফেক্ট, আর 2 নম্বর জিনিসটাকে বলা হয়ে থাকে স্টেরিক ইফেক্ট। এই জিনিসটা বোঝাটা তোমাদের যাবতীয় সবগুলো সক্রিয়তার ক্রমকে একবারে বলে দিতে পারবে। একজন জানতে চেয়েছে মোটা পিনের চার্জার হবে কিনা। থ্যাংক ইউ। মোটা পিনের চার্জার হবে না, বাট চিকন পিনের চার্জার হয় আমাদের কাছে। ওকে ভাইয়া, কার্বনিল কি অ্যারাইল মূলকের সাথে যুক্ত হতে পারে? হ্যাঁ, অবশ্যই কার্বনিল অ্যারাইল মূলকের সাথে যুক্ত হতে পারে। তারপরে একজন জানিয়েছে অর্গানিক কেমিস্ট্রি এত মজার কেন? আমি বুঝতে পারছি না তুমি কতটুকু সার্কাস্টিক টোনে কথাটা বলেছো। তো আসো, যারা আমাদের ক্লাসে এই মুহূর্তে উপস্থিত আছো তোমাদেরকে অনুরোধ করবো তোমরা যাতে অবশ্যই এই ক্লাসগুলোকে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তত বেশি স্টুডেন্ট তোমাদের ক্লাসে বুঝতে পারবে। ওকে, আসো আমরা এবার আমাদের পরবর্তী আলোচনার টপিকটাতে চলে যাব। এইটা একটু ইন্টারেস্টিং এবং একটু ইম্পর্টেন্টও। এটা কেন ইম্পর্টেন্ট? সাইজেফ নীতি বলে একটা নীতি আছে, সেই নীতিতে এই জিনিসটা খুব কাজে লাগে। সেটা হচ্ছে অ্যালকিনের সক্রিয়তা। অ্যালকিনের সক্রিয়তা, আমরা অ্যালকিন বলতে কাকে বুঝি? অ্যালকিন হচ্ছে এই জিনিসটা, কার্বন কার্বন ডাবল বন্ড। এবং একটু বোঝার চেষ্টা করো, এই কার্বন কার্বন ডাবল বন্ডের সক্রিয়তা, এইটা নিয়ে আমরা আলোচনা করব। এখন চিন্তা করো, এই 4টা হাতে কি থাকবে সেটা তার সক্রিয়তাকে নির্ধারণ করে। এবং অ্যালকিনের সক্রিয়তা নির্ধারিত হয় হচ্ছে স্টেরিক ফ্যাক্টর দ্বারা। অ্যালকিনের সক্রিয়তা নির্ধারিত হয় স্টেরিক ফ্যাক্টর দ্বারা। তার মানে যত বেশি বাধা থাকবে সে তত বেশি স্থায়ী হবে, তার মানে তত কম সক্রিয় হবে। সোজা কথা, সক্রিয়তা নির্ধারিত হয় স্টেরিক ফ্যাক্টর দ্বারা। তাহলে আমি তোমাদেরকে এখন খুব সহজে জিনিসগুলো একটু একে একে বোঝানোর চেষ্টা করব। সবচেয়ে বেশি সক্রিয় হবে কি? সবচেয়ে বেশি সক্রিয় কোনটা হবে এটা তোমরা চাইলে আসলে আমাকে লিখে বলতে পারো। আমি তোমাদেরকে খুব সিম্পল একটা আইডিয়া দিয়ে দিয়েছি। চারপাশে বাধা যত কম হবে, স্টেরিক বাধা যত কম হবে, সেই অ্যালকিনটা সবচাইতে বেশি সক্রিয় হবে। কোন অ্যালকিনের স্টেরিক বাধাটা সবচাইতে কম? এখানে একটু গেস করে আমাকে লিখে বলার চেষ্টা করো। আমি একটু দেখি। ওকে, ইয়েস, মার্জিয়া তিশা। মার্জিয়া তিশা পারফেক্টলি কারেক্ট উত্তরটা দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ মার্জিয়া তোমার উত্তরের জন্য। নাইদু জিজ্ঞেস করেছে স্টেরিক বাধা কি? স্টেরিক বাধা হচ্ছে বিক্রিয়কের কোনো পাশে একটা বড় ধরনের গ্রুপ থাকলে সে বিক্রিয়া করতে বাধা দেয়, এটাকে বলা হয় স্টেরিক বাধা। একটা গ্রুপ যত বড় হবে বাধার পরিমাণ তত বেশি হয়। ইয়েস, আমি লিজা, নাবিল, জয়ন্ত, সচিন, সেলিম, সঞ্চয়না, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হয়েছে। এটা আসলে খুব সহজ, আমরা বুঝতেই পারি হাইড্রোজেনের বাধা সবচেয়ে কম, তাহলে এটা হচ্ছে সবচাইতে বেশি সক্রিয়। এরপরে কে সক্রিয় হবে? যদি এই জায়গায় 3টা হাইড্রোজেন থাকে আর যে কোনোখানে একটা আর গ্রুপ চলে আসে, তাহলে এইটা হবে পরবর্তী ব্যাপার। এরপরে লক্ষ্য করে দেখো, এখানে একটা আর গ্রুপ এসেছে, তুমি ধারণা করতেই পারো এরপরে কয়টা আর গ্রুপ থাকবে? অবশ্যই 2টা আর গ্রুপ থাকবে। তাহলে 2টা আর গ্রুপ থাকলে সক্রিয়তা আরো কমবে, কারণ স্টেরিক বাধার পরিমাণ আরো বাড়ছে। এখন এখানে একটা স্পেশাল কনফিউজিং কোশ্চেন রয়েছে, এবং দেখি এই কনফিউজিং কোশ্চেনটার অ্যান্সার কতজন দিতে পারো। এইটা হচ্ছে একটা ট্রান্স গ্রুপ আর এইটা হচ্ছে একটা সিস গ্রুপ। আমরা জানি বিক্রিয়কের একই রকম গ্রুপগুলো এক পাশে থাকলে সেটাকে সিস বলে, অপোজিট সাইডে থাকলে সেটাকে ট্রান্স বলে। ট্রান্স আর সিসের মধ্যে কে বেশি সক্রিয় আমাকে কমেন্টে জানাতে হবে। ট্রান্স আর সিসের মধ্যে কে বেশি সক্রিয়? ট্রান্স আর সিসের মধ্যে কে বেশি সক্রিয় সেইটা আমাকে কমেন্টে জানাতে হবে। এন্ড এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, এগুলো ভর্তি পরীক্ষায় আসলে অধিকাংশ স্টুডেন্টই ভুল করবে সেটা ধারণা করা যায়। এই ব্যাখ্যাটা খুব মজার, আমি যখন ব্যাখ্যাটা বলবো তোমরা লক্ষ্য করে দেখো। আজকের ক্লাসে আমরা বেশ ক্রুশিয়াল কিছু ইনফরমেশন পাবো। বেশি সক্রিয়র নাম অনেকেই বলা শুরু করেছে। থ্যাংক ইউ শোয়েব আক্তার,
জাকির হোসেন, তৌসিফ, ঐশী, এই কয়েকজনের অ্যান্সার কারেক্ট হয়েছে। বাকিরা আবার আমার কথা আমি অ্যান্সার কারেক্ট হয়েছে, বাকিদের অ্যান্সার আবার একটু ভুল হয়ে গেল। আমি একটু ব্যাখ্যা করে বলি, লক্ষ্য করে দেখো। এর যে দুইটা গ্রুপের বাধা, দুইটাই হচ্ছে একই পাশে, তাহলে এদিক থেকে সে অ্যাটাক করতে পারবে না, বাট এদিক থেকে কিন্তু চাইলেই অ্যাটাক করা যাবে, কারণ এদিকে কোনো বাধাই নেই। অন্যদিকে এর এই পাশেও বাধা আছে, এই পাশেও কিছুটা বাধা আছে, তার মানে দুই পাশেই মডারেট বাধা। এর এক পাশে অনেক বেশি বাধা, অনেক কম বাধা। পুরো ব্যাপারটা হচ্ছে, চিন্তা করো একটা দেশের বর্ডারে কোনো একটা পাশে কোনো সিকিউরিটি নেই, তাহলে সেই দেশটা অনেক তাড়াতাড়ি অ্যাটাক হবে। তাহলে এই সিসটা হবে বেশি সক্রিয়, কারণ তার এক পাশে কোনো বাধাই নেই। তাহলে অলওয়েজ রিমেম্বার, যখন দুইটা গ্রুপ থাকবে সিসের সক্রিয়তা হবে ট্রান্স অপেক্ষা বেশি। ট্রান্সটা মনে রাখবে অনেক বেশি স্টেবল, তার মানে ট্রান্স গ্রুপগুলো ভাঙতে চায় না, ট্রান্স গ্রুপগুলো অনেকদিন জমে থাকে। এবং তোমরা কখনো লক্ষ্য করলে দেখবে লেইস চিপসের প্যাকেটের উপরে বড় করে লেখা থাকে 0 গ্রাম ট্রান্স ফ্যাট, কারণ ট্রান্স ফ্যাট গুলো অনেক বেশি স্টেবল, এগুলো ভাঙা না। তাহলে শরীরের মধ্যে ট্রান্স ফ্যাট গুলো জমে থাকে। ফ্যাট যত রকমের আছে, ট্রান্স ফ্যাট হচ্ছে সবচেয়ে খারাপ, কারণ এগুলো অনেক বেশি স্টেবল। আচ্ছা, এরপরে কি হবে? এরপরের গুলো খুবই সহজ। এরপরে 3টা আর গ্রুপ থাকবে, 3টা আর গ্রুপ, এবং সবার লাস্টে হচ্ছে 4টা আর গ্রুপ। 4টা আর গ্রুপ হচ্ছে সবচেয়ে কম সক্রিয় বা সবচেয়ে বেশি স্থায়ী। এবং তোমরা যারা সাইজেফ নীতি পড়েছ, সাইজেফ নীতিতে এই অ্যালকিনের সক্রিয়তাটা কাজে লাগে। মনে রাখবে সাইজেফ নীতিতে এইটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী। অলওয়েজ রিমেম্বার, একটা বিক্রিয়ার স্থায়ী উৎপাদটা বেশি পরিমাণে তৈরি হয়। তাই সাইজেফ নীতিতে এই ডান দিকের এই পাশের প্রোডাক্টগুলো বেশি উৎপন্ন হয়, আর এই পাশের প্রোডাক্টগুলো কম উৎপন্ন হয়। এগুলোকে নিয়ে আমরা অবশ্যই আমাদের পরবর্তী কোনো না কোনো ক্লাসে আলোচনা করব যে সাইজেফ নীতি কি। আমি একটু দেখে আসি আমাদের বন্ধুরা কে কি কমেন্ট করে যাচ্ছ। ওকে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মির্জা তিশা জিজ্ঞেস করেছে যদি আর গ্রুপ ছাড়া অন্যান্য ইনঅর্গানিক গ্রুপ থাকে। আচ্ছা, অন্যান্য কোনো ইনঅর্গানিক গ্রুপ যদি থাকে, সেখানে একটা আয়ন তৈরি হয়, এবং জৈব যৌগিক ইনঅর্গানিক গ্রুপ থাকলে সেগুলো সাধারণত জলীয় দ্রবণে আসলে আগেই জৈব যৌগ থেকে আলাদা হয়ে যায়। ইনঅর্গানিক গ্রুপগুলো সাধারণত আয়নিক বন্ড দ্বারা থাকে, এবং যেটা পানিতে ভেঙে যায়। এই আলোচনায় তাই ইনঅর্গানিক আয়নের কথা আসেই না, কারণ ইনঅর্গানিক আয়নগুলো আয়নিক বন্ধন থাকায় জলীয় দ্রবণে একজন অপরজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাবে। ওকে, আমরা আমাদের পরবর্তী সক্রিয়তার শ্রেণীতে এবার চলে যাব। আমাদের লাস্ট দুটো বাকি আছে, এবং এই দুটো হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা। অ্যাসিড কেন অ্যাসিড, এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। অ্যাসিড কেন অ্যাসিড, বা বাবা কেন চাকর, এই জাতীয় প্রশ্নের উত্তর আমরা খুঁজব। লক্ষ্য করো, অ্যাসিড কেন অ্যাসিড, আগে আমরা একটু সেটা বুঝে রাখি। অ্যাসিড কেন অ্যাসিড, এটার উত্তর লক্ষ্য করো। কার্বন এবং অক্সিজেনের মধ্যবর্তী ইলেকট্রন এই অক্সিজেন টান দিয়ে নিয়ে যায়। অক্সিজেন হয় মাইনাস চার্জ, কার্বন হয় প্লাস চার্জ। কার্বন প্লাস চার্জ হয়, তার ইলেকট্রনের কিছু ঘাটতি দেখা দেয়, সে এই অক্সিজেনের ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়। মনে করে দেখো, কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, এই অক্সিজেন যখন প্লাস চার্জ হবে, তখন এই হাইড্রোজেনের ইলেকট্রন সে টান দেয়। টান দেওয়ার কারণে এই হাইড্রোজেন তাড়াতাড়ি বের হয়ে চলে যায়। তাহলে একটু বোঝেন, এই দিকে যদি টান থাকে, পুল হয়, ইলেকট্রন যদি এই দিকে পুল হয়, তাহলে অ্যাসিডিটি বাড়ে। ইলেকট্রন পুল হলে অ্যাসিডিটি বা অম্লত্ব বাড়ে। আর অন্যদিকে ইলেকট্রন যদি এই দিকে পুশ হয়, এদিকে যদি কেউ ইলেকট্রন পুশ করে, তাহলে এই অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যাবে, সে হাইড্রোজেন এটা নিতে চাবে না, সেই ক্ষেত্রে অ্যাসিডিটি কমে যাবে। তাহলে প্রথমত এই জিনিসটা বুঝতে হবে, এই দিক বরাবর যদি কেউ ইলেকট্রন টান দেয়, তাহলে অ্যাসিডিটি বেড়ে যায়, কারণ ইলেকট্রন টান দিলে অক্সিজেন থেকে ইলেকট্রন সরে যায়, তাই অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন টান দিয়ে নিয়ে যায় এবং হাইড্রোজেনকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। অন্যদিকে কেউ যদি ইলেকট্রন ভিতরের দিকে পুশ করে, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন ইলেকট্রন নিতে চাবে না, তাই অ্যাসিডিটি কমে যাবে। তাই রিমেম্বার, পুল আর পুশ, এই জিনিসটা মনে রাখতে হবে। আমি সাইডে একটু লিখেও রাখি,
পুল হইলে অ্যাসিডিটি বাড়বে, আর পুশ হলে, এভাবে লিখি, পুল হলে অ্যাসিডিটি বাড়বে আর পুশ হলে অ্যাসিডিটি কমবে। আশা করি এইটুক জিনিস তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে মেইন বেসিক। পুল হলে অক্সিজেন ইলেকট্রন সরে যায়, অক্সিজেন হাইড্রোজেন এটা টেনে হাইড্রোজেনকে বের করে দিবে, অ্যাসিডিটি বাড়বে। পুশ হলে অক্সিজেন ইলেকট্রন অনেক বেড়ে যায়, ও আর হাইড্রোজেন ইলেকট্রন নিতে যাবে না, তাই অ্যাসিডিটি কমে যায়। এবার এই ধারণার উপর ভিত্তি করে আমরা অসংখ্য প্রশ্নের কারেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আসেন আমরা প্রথমত তোমাদের কাছে জিজ্ঞেস করি, CH3COOH আর HCOOH এই দুইজনের মধ্যে কে বেশি অ্যাসিডিক? অ্যান্সার এ, এটার অপশন এ, আর এটা অপশন বি। ইথানোয়িক অ্যাসিড আর মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কে বেশি অ্যাসিডিক সেটা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করা হয়েছে। আমি সঠিক উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইয়েস, মার্জিয়া তিশা উনি লিখার আগেই কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছেন। গোপা বণিক, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে। তৌসিফ রহমান কারেক্ট অ্যান্সার দিয়েছে। বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষই হয়তো কারেক্ট অ্যান্সার দিয়ে দিবে এই প্রশ্নটির। ইয়েস, ওকে। অপশন ত্রয়িমিত্রাও বলছে অপশন বি। সবাই বলছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। এবং কারণটা কি লক্ষ্য করে দেখি। হাইড্রোজেন কিছুই করে না, ইলেকট্রন টানও দেয় না, পুলও করে না, পুশও করে না। বাট CH3 কিন্তু এদিকে ইলেকট্রন পুশ করে। তাকে দেখো, পুশ করলে অ্যাসিডিটি কমে যায়। তাহলে অবশ্যই মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি অ্যাসিডিক। তাহলে মনে রাখো, আমি এখানে লিখে রাখি HCOOH, সে অবশ্যই CH3COOH এর চেয়ে বেশি অ্যাসিডিক। ওকে, এইবার তোমাদেরকে বেশ টাফ একটা প্রশ্ন করতে চাই, এবং এই প্রশ্নটা অনেকেই ভুল করে, এবং আমি আমার জীবনে বেশ বড় একটা সময় জুড়ে এই প্রশ্নটার ভুল উত্তর দিয়েছি। আমি দেখি কতজন বলতে পারো, বেনজোইক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কে বেশি অ্যাসিডিক? বেনজোইক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কে বেশি অ্যাসিডিক? তো এইটা একটু টাফ একটা প্রশ্ন এবং বেশ কঠিন একটা প্রশ্ন। এটা কতখানি কঠিন আমি একটু বলি। আমি অর্গানিক কেমিস্ট্রির যখন জৈব চ্যাপ্টারটা পড়িয়েছি, 10 মিনিট স্কুলের প্রায় 87টা ভিডিও ছিল। ওখানে একটা ভিডিওতে এটা আলোচনা করা হয়েছিল, যে ভিডিওতে আমি এটা ভুল পড়িয়েছিলাম। অ্যান্ড পরে আমি অনেকদিন পরে এটা দেখতে পেলাম যে আসলে আমি এই দুইটা জিনিসের অ্যাসিডিটি উল্টা লিখেছিলাম। অ্যান্ড তো আজকের ভিডিওতে যারা আছো অবশ্যই একটু নিজের বন্ধুদেরকে বলবে যে এই জিনিসটা অনেকেই কনফিউজিং হয়ে যায়, এবং এটা যাতে ঠিক মতো তাই মনোযোগ দিয়ে পড়ে। আমি অনেকের মিক্সড অ্যান্সার দেখতে পাচ্ছি, আমি জানি এটা খুব কনফিউজিং। তার মধ্যেও জয়ন্ত কর্মকার, নাহিদ ইসলাম, তোমাদের অ্যান্সার কারেক্ট হচ্ছে। বাট অধিকাংশ মানুষই আমার মতন একটু ভুল অ্যান্সার দিয়ে যাচ্ছ। কিরকম একটু লক্ষ্য করো। হাইড্রোজেন কিছুই করে না, আমরা জানি। হাইড্রোজেন টানও দেয় না, পুলও করে না, পুশও করে না। বাট CH3COOH মনে করে দেখো, এটা কি? এটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। মেটা নির্দেশক গ্রুপকে আমরা বলে থাকি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। এটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, মানে যে বেনজিন বলয় থেকে ইলেকট্রনকে বাইরের দিকে টান দেয়। তার মানে ইলেকট্রন এই বেনজিন বলয় থেকে এই COOH এর দিকে চলে যায়, এবং আসলেই সেটা হয়। মেটা গ্রুপ ভেতর থেকে ইলেকট্রনকে বাইরের দিকে নিয়ে যায়। বাইরের দিকে নিয়ে যাওয়ার কারণে একটু চিন্তা করো, এখানে পুল হচ্ছে নাকি পুশ হচ্ছে? অবশ্যই COOH এর দিকে পুশ হচ্ছে। এইখানে ইলেকট্রন হাইড্রোক্সিলের দিকে পুশড হচ্ছে, এবং পুশড হওয়ার কারণে তার সক্রিয়তা হয়ে যাবে বা তার অ্যাসিডিটি হয়ে যাবে মিথানোয়িক অ্যাসিডের থেকে কম। তার অ্যাসিডিটি মিথানোয়িক অ্যাসিডের থেকে কম হবে। তাহলে এইটাকে একটু আমাদের লিখে রাখা দরকার। HCOOH এটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের থেকে একটু কম সক্রিয়। এইবার পরবর্তী প্রশ্নটা যেটা আসবে সেটা হচ্ছে এইটা। এটাও বেশ কনফিউজিং একটা প্রশ্ন, বাট এইটার অ্যান্সারটা বের করাটা একটু সহজ। আই গেস তোমরা সবাই পারবে। বেনজোইক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড এই দুইজনের মধ্যে কে বেশি সক্রিয় অ্যাসিড? বেনজোইক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড এই দুইজনের মধ্যে কে বেশি সক্রিয় অ্যাসিড? ইন্টারেস্টিং কথা বলে দিই, দেখো এখানে এও পুশড হয়, এও পুশড হয়, কারণ COOH এদিকে ইলেকট্রন টেনে নিয়ে আসে আর CH3 তো ইলেকট্রন দেয়, তাহলে এটাও পুশ, এটাও পুশ।
আমরা জানি পুশ হইলে অ্যাসিডিটি কমে যায়। পুশ যদি হইল, দুইজনই পুশ হচ্ছে, কোনটাতে পুশ বেশি হবে? আমি তোমাদের কাছে একটু আইডিয়া চাইছি যে কিরকম পুশ বেশি হবে। কে বেশি অ্যাসিডিক, প্রশ্নটা হচ্ছে সেইটা, কার অ্যাসিডিটির পরিমাণ বেশি। সবাই আসলে এ বি দিয়ে লিখছে, আগের প্রশ্নের অ্যান্সার হতে পারে। স্বর্ণার অ্যান্সার কারেক্ট হচ্ছে মনে হচ্ছে, ওকে, নাবিলের অ্যান্সার কারেক্ট হয়েছে, বাট অধিকাংশ মানুষ ভুল অ্যান্সার দিয়ে যাচ্ছে। একটু চিন্তা করে দেখো, এখানে বেনজিনের 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপ থেকে ইলেকট্রন আসতেছে, আর এখানে CH3 একটা গ্রুপ আসছে, তাহলে এখানে ইলেকট্রন অনেক। চিন্তা করে দেখো, তোমাদের মনে রাখতে হবে, দেখো এই অক্সিজেনের দিকে পুশ যত বেশি হবে অ্যাসিডিটি তত কম হবে। পুশ যত বেশি হবে, ইলেকট্রন COOH এর দিকে যত বেশি যাবে, COOH এর অ্যাসিডিটি তত কমে আসে। এইখানটাতে যা হয় সেটা কিন্তু একে না দেখালে বোঝাটা বেশ কষ্টকর হয়ে যায়, এবং এইটা একটু কঠিন ব্যাপারই সবার জন্য ডিরেক্টলি বুঝতে পারা। এখানে যা হয়, ইলেকট্রনগুলো এখানে CO এদিকে ইলেকট্রন টান দেয়, এটা একটু প্লাস চার্জ হয়, এই ইলেকট্রন কিছুটা এদিকে যায়, এই ইলেকট্রন এদিকে যায়, এই ইলেকট্রন এদিকে যায়। তার মানে প্রত্যেকটা কার্বন থেকে একটু 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 করে ইলেকট্রন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তারপরে কিছু পরিমাণ ইলেকট্রন এই কার্বনের দিকে যায়। এটা একটা রিপল ইফেক্ট, দড়ি টানার মতো। একটু চিন্তা করো, তুমি একা ডিরেক্টলি একটা জিনিসকে টান দিলে, আর প্রথমে একজন একটু টান দিল, সে তার পরের জনকে একটু টান দিল, পরের জনকে একটু টান দিল, আস্তে আস্তে এফেক্টটা অনেক কমে যায়। যখন একটার পর একটা এরকম এফেক্ট যায়, আলটিমেটলি এই পাশের যে পুশের পরিমাণটা সেটা অনেক কম হয়। সো এইদিকে পুশের পরিমাণ বেশি, যেহেতু পুশ বেশি তাহলে এটার অ্যাসিডিটি হয়ে যাবে কম। তার মানে অ্যান্সার হচ্ছে বেনজোয়িক অ্যাসিডটা বেশি অ্যাসিডিক। অলওয়েজ রিমেম্বার, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে সবচেয়ে খারাপ অ্যাসিডগুলোর একটা, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে খারাপ অ্যাসিডগুলোর একটা। তাহলে এখানে সেটা লিখে রাখি। তাহলে সক্রিয়তার ক্রমটা আমাদের আলটিমেটলি দাঁড়ালো HCOOH, বেনজোয়িক অ্যাসিড, আর তারপরে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমি আরেকটু ভালো মার্কার দিয়ে গাঢ় করে লিখে দিই। এবং মনে রাখবে, এই আলোচনাগুলো কিন্তু একটু কঠিন আমি বলবো, এবং যে কোনো স্টুডেন্ট এটা সহজে ভুল করে ফেলতে পারো। সো এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করে ফেললাম। এবার আমরা একটু পুলের ঘটনা দেখব। এইবার তোমরা আমাকে একটু অ্যান্সার করে বলবে, CH3ও না দেই, এটা লক্ষ্য করো, HCOOH আর CH2ClCOOH, A আর B। চিন্তা করো A আর B এর মধ্যে, আচ্ছা এবার A B না দিই, 1 2 লিখি, কারণ A আর B অনেকক্ষণ দিয়েছি। 1 আর 2 এর মধ্যে কে বেশি অ্যাসিডিক? 1 আর 2 এর মধ্যে কে বেশি অ্যাসিডিক? ওকে, 1 আর 2 এর মধ্যে তুমি একটু চিন্তা করো, এখানে আছে H আর এখানে আছে Cl, কে ইলেকট্রন পুল করে আর কে ইলেকট্রন পুশ করবে সেটা নিয়ে আলোচনা হবে। কে ইলেকট্রন পুল করে আর কে ইলেকট্রন পুশ করবে সেটা নিয়ে আলোচনা। এবং আলোচনার কারেক্ট অ্যান্সার আসা শুরু করেছে হৃদয়, তালহা, বর্ষা, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হচ্ছে। অফকোর্স তোমরা বুঝতে পারছো, ক্লোরিন তড়িৎ ঋণাত্মক, তাই ক্লোরিন এদিকে ইলেকট্রন টেনে নিয়ে যায়, আর এ কিছুই করে না। যেহেতু এ পুল করে, এর অ্যাসিডিটি অনেক বেশি। তাহলে অলওয়েজ রিমেম্বার, এর থেকে মিথানোয়িক অ্যাসিডের থেকে ভালো অ্যাসিড হচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। অবশ্যই ক্লোরিন যদি একটা না থেকে দুইটা থাকে অ্যাসিডিটি আরো বাড়বে, তিনটা থাকলে অ্যাসিডিটি আরো বাড়বে। তাহলে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, সবার শেষে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিডিটির ক্রম, এবং এই ক্রমটা একটু টাফ, একটু কঠিন। তাই আশা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে এই অ্যাসিডিটির ক্রমটা বুঝতে পেরেছেন। আমরা আমাদের ক্লাসে খুব শেষ পর্যায়েটাতে চলে এসেছি, অল্প একটু বাকি আছে ক্লাস। সেটা হচ্ছে ক্ষারের ক্ষারকত্ব।
হ্যাঁ, এবার লক্ষ্য করো ক্ষারের ক্ষারকত্ব আমরা দেখবো, বিশেষ করে কোন ক্ষারটা আমরা দেখবো, অ্যামিন, NH2 অ্যামিনের ক্ষারকত্ব আমরা এখন লক্ষ্য করব। তো আমরা একটু অ্যামিন গুলোকে একটু আঁকার চেষ্টা করব যাতে করে আপনারা একটু দেখে দেখে বুঝে নিতে পারেন। প্রথমে আমরা শুধুমাত্র অ্যামোনিয়াকে আঁকলাম, তারপর 1 ডিগ্রি অ্যামিন আঁকলাম। 1 ডিগ্রি অ্যামিন কারণ তার একটা মাত্র CH3 আছে। তারপর আমরা একটা 2 ডিগ্রি অ্যামিন আঁকি কারণ তার দুটো CH3 আছে। এরপরে আমরা একটা 3 ডিগ্রি অ্যামিন আঁকবো যার তিনটা CH3 আছে। প্রত্যেকটারই নাইট্রোজেনের একটা করে লোন পেয়ার ইলেকট্রন রয়ে যায়। ক্ষার কেন ক্ষার? আবারও সেই প্রশ্ন, ক্ষার কেন ক্ষার? এর কারণ হচ্ছে এই যে অ্যামোনিয়ার যে লোন পেয়ার ইলেকট্রনটা থাকে, সেই লোন পেয়ার ইলেকট্রনটা দ্বারা সে হাইড্রোজেন বন্ধন সন্নিবেশ বন্ধন তৈরি করে একটা H+ কে গ্রহণ করতে পারে। তাই ক্ষার 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 অনেক ক্ষার কারণ তার এখানে ইলেকট্রন রয়েছে। যার যত বেশি ইলেকট্রন থাকবে সে তত বেশি ক্ষার। তাহলে রিমেম্বার, এখানে ইলেকট্রন যত বেশি সে তত ভালো ক্ষার, কারণ ইলেকট্রন যত বেশি হবে সে তত বেশি প্রোটনকে গ্রহণ করতে পারবে। এখন তাকিয়ে দেখো, তোমাদেরকে আমি জিজ্ঞেস করি এই 1 ডিগ্রি আর অ্যামোনিয়ার মধ্যে কে ভালো ক্ষার? 1 ডিগ্রি আর অ্যামোনিয়ার মধ্যে কে ভালো ক্ষার আমাকে কমেন্টে একটু জানাও। এবং এই প্রশ্নটার উত্তর খুবই সহজ, আই গেস তোমরা সবাই পারবে। 1 ডিগ্রি অ্যামিন এবং অ্যামোনিয়ার মধ্যে কে ভালো ক্ষার আমি তোমাদের কাছে সেটা জানতে চাচ্ছি। আমরা আমাদের ক্লাসের খুব শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই প্রশ্নগুলোর উত্তর হয়ে গেলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারবো। তাই হোপ তোমরা সবাই আমাকে শেষ মুহূর্তে এসে নিরাশ করবে না, কারেক্ট অ্যান্সার দিবে। ইয়েস, আমি 1 ডিগ্রি এবং অ্যামোনিয়ার মধ্যে কে ভালো ক্ষার? যার ইলেকট্রন বেশি হবে সে ভালো ক্ষার, কারণ সে তত বেশি প্রোটন নিতে পারবে। ওকে, আমি অনেকের কাছে কিন্তু ভুল অ্যান্সার পাচ্ছি, অল্প কয়েকজন, 1-2 জন কারেক্ট অ্যান্সার দিচ্ছ। আমি একটু বলে দেখি, লক্ষ্য করো CH3 কিন্তু ইলেকট্রন দাতা, তাহলে এইখানে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, কারণ CH3 এখানে এক্সট্রা ইলেকট্রন দিবে, আর এখানে কেউ ইলেকট্রন দিচ্ছে না, সবখানে হাইড্রোজেন আছে। তাই এই দুইজনের মধ্যে অবশ্যই 1 ডিগ্রি ভালো ক্ষার, কারণ 1 ডিগ্রি নাইট্রোজেন নিজের লোন পেয়ার ছাড়াও এই CH3 এর কাছ থেকে কিছু ইলেকট্রন লাভ করে, তাই 1 ডিগ্রি অ্যামোনিয়ার থেকে ভালো ক্ষার। এবার লক্ষ্য করে দেখো 2 ডিগ্রির ক্ষেত্রে তাহলে কি হবে? 2 ডিগ্রি দুইজনের পাশ থেকে লাভ করবে, তাহলে এইখানের ইলেকট্রনের ঘনত্ব আরো বেশি হবে, তাহলে 2 ডিগ্রি হচ্ছে আরো ভালো ক্ষার। তাহলে লক্ষ্য করে দেখো 2 ডিগ্রি সবচেয়ে ভালো ক্ষার, তারপরে 1 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া। এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। যত বেশি বেশি CH3 গ্রুপ আছে তত বেশি ইলেকট্রন নাইট্রোজেনের দিকে যাবে, তাই নাইট্রোজেন সেই ইলেকট্রন ব্যবহার করে তত বেশি বেশি প্রোটনকে গ্রহণ করতে পারবে। সবচেয়ে বেশি কনফিউশন হবে 3 ডিগ্রির ক্ষেত্রে। তোমার কাছে মনে হবে 3 ডিগ্রি সবচাইতে ভালো ক্ষার হওয়া উচিত, কারণ এখানে ইলেকট্রন পাচ্ছে, এখানে ইলেকট্রন পাচ্ছে, এখানে ইলেকট্রন পাচ্ছে, তাহলে 3 ডিগ্রি সবচাইতে ইলেকট্রন বেশি হওয়ার কথা। এবং সত্যি কথা, 3 ডিগ্রির ইলেকট্রন আসলেই সবচাইতে বেশি। কিন্তু তাকিয়ে দেখো, নাইট্রোজেন খুব ছোট একটা পরমাণু, এই নাইট্রোজেন পরমাণুর চারপাশে 3টা বড় বড় CH3 গ্রুপ তাকে ঘেরাও করে রাখে, তাই এইখানটাতে স্টেরিক বাধার পরিমাণ অনেক বেশি। এই নাইট্রোজেনের স্টেরিক বাধার পরিমাণ অনেক বেশি। আমরা জানি স্টেরিক বাধা হচ্ছে একটা বিক্রিয়ার সক্রিয়তার সাথে ইনভার্সলি রিলেটেড, মানে স্টেরিক বাধা যত বেড়ে যায় তার সক্রিয়তা কমে যায়। তাই এই বিক্রিয়াতে তার ইলেকট্রন অনেক বেশি থাকলেও তার ইলেকট্রন আছে, সে বিক্রিয়া করতে চাবে, কিন্তু স্টেরিক বাধার কারণে সে কখনোই তার পার্টনারের কাছ থেকে H+ নিতেই পারবে না। তাই স্টেরিক বাধার কারণে 3 ডিগ্রি খুব ভালো একটা ক্ষার না, বরং 3 ডিগ্রির অবস্থান হচ্ছে 1 ডিগ্রির পরে। তাই সবচেয়ে ভালো ক্ষার 2 ডিগ্রি অ্যামিন, তারপর 1 ডিগ্রি অ্যামিন, তারপর 3 ডিগ্রি অ্যামিন, এবং তারপর অ্যামোনিয়া। 3 ডিগ্রির আলোচনাটা মেইনলি আমরা স্টেরিক বাধা দ্বারা ব্যাখ্যা করে থাকি। আজকের পুরো ক্লাসের সর্বশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যামোনিয়া দেওয়া আছে আর বেনজিনের যে অ্যামিন, যেটাকে আমরা বলে থাকি অ্যানিলিন, অ্যানিলিন আর অ্যামোনিয়ার মধ্যে কে ভালো ক্ষার? অ্যানিলিন আর অ্যামোনিয়ার মধ্যে কে ভালো ক্ষার? অ্যানিলিন আর অ্যামোনিয়ার মধ্যে কে ভালো ক্ষার? এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা আজকের ক্লাসটি শেষ করব।
সো আমি তোমাদের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি। অ্যানিলিন আর অ্যামোনিয়ার মধ্যে কে ভালো ক্ষার? আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি। তৌসিফ রহমান জানিয়েছে অ্যানিলিন, আমি এখনো জানি না কারেক্ট অ্যান্সারটা কি। সন্দীপ সাহা বলছে অ্যানিলিন, গোপা বণিক বলেছে অ্যানিলিন, আল এমরান অ্যানিলিন, অনিকেত প্রিয়ত মেশুও বলেছে অ্যানিলিন। আমরা একটু দেখি অ্যানিলিন অ্যান্সারটা কতটুকু কারে, এখনই বুঝবে যে ভর্তি পরীক্ষা কেন কঠিন হয়। লক্ষ্য করে দেখো NH2 হচ্ছে বেনজিন বলয়ের সাথে একটা অর্থপ্যারা নির্দেশক, মানে NH2 হচ্ছে বেনজিন রিং নিষ্ক্রিয়কারী, সরি বেনজিন রিং সক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী তো না, সে অর্থপ্যারা। NH2 হচ্ছে বেনজিন রিং সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক। তার মানে বিক্রিয়া ঘটার সময় সে এই ইলেকট্রনটাকে বেনজিন রিং এর মধ্যে দিয়ে দেয়, যাতে করে বেনজিন রিং এর সক্রিয়তা বৃদ্ধি পায়। সেই ইলেকট্রনটাকে বেনজিন রিং এর মধ্যে দিয়ে দেয়, তাহলে তার নিজের ইলেকট্রন কি হবে? কমে যাবে। অ্যানিলিনের NH2 নিজের ইলেকট্রনকে বেনজিন রিং এ দিয়ে দেয়, দিয়ে দিলে তার ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে, তাই তার সক্রিয়তা কমে যাবে। তাহলে আসলে বেটার ক্ষার হচ্ছে অ্যামোনিয়া। এই দেখলে তোমরা অধিকাংশ মানুষ কিন্তু প্রশ্নের উত্তরটা ভুল দিয়ে ফেলেছো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামিনের ক্ষারকত্বের ক্রম, এবং এই অ্যামিনের ক্ষারকত্বের ক্রম আলোচনা করতে করতে আমরা এই ক্লাসের সর্বশেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ভুল করে ফেলেছিলে, এখন আবার সবাই অ্যান্সারটিকে শুধরে নেওয়ার চেষ্টা করেছো। থ্যাংক ইউ যারা ক্লাসে অংশগ্রহণ করেছো। আমরা রাত 9টায় ঠিক 1 ঘন্টা পরে আরো একটি ক্লাস নিয়ে হাজির হচ্ছি, যেখানে আমরা আলোচনা করব জৈব যৌগের বিভিন্ন কার্যকরী মূলক শনাক্তকরণ দিয়ে কি ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষা আসতে পারে। যারা এখনো ক্লাসটিকে শেয়ার করোনি, এক্ষুনি ক্লাসটিকে শেয়ার করো। এই ক্লাসটি শেয়ার করার মাধ্যমে তোমার বন্ধুরা এই ক্লাসটি উপভোগ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আজকে ক্লাসে আমার সাথে উপস্থিত ছিলে। আশা করি তোমরা আমাদের পরবর্তী ক্লাস রাত 9টায় আজকে আমাদের জৈব রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা অংশগ্রহণ করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর অলওয়েজ রিমেম্বার, নেভার স্টপ লার্নিং।